আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা অথ নিমন্ত্রণ ভোজন। পিস্তুত ভাই ফুচুদার সবই ভালো, কেবল নেমন্তন্নর নাম শুনলেই তার মাথা আর ঠিক থাকে না। দিব্যি আছেন ভদ্রলোক, খাচ্ছেন দাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন, কোনো ঝামেলা নেই। এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখুজ্জের বাপের শ্রাদ্ধে নেমন্তন্ন করে গেছে। সঙ্গে সঙ্গে ফুচুদার ভাবান্তর। 2 দিন আগে থেকে খাওয়া কমিয়ে দিলেন। তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠকি। শরীর ভালো করা চাই, খিদেটাকে চাগিয়ে তোলা চাই। পরশৈপতি লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করে আনা যায় ততই ভালো। বর্ণনাটা শুনে মনে হতে পারে লোকটি ইয়া তাগড়া জোয়ান, বুকের ছাতি বুঝি 52 ইঞ্চি। কিন্তু ভুল, একদম ভুল। আমি শ্রীমান পেলারাম বাড়ুজ্জে, পালাজ্বরে ভুগি, বাসক পাতার রস আর চিরতা খেয়ে প্রাণটাকে ধরে রেখেছি। সুতরাং যারা আমাকে দেখনি তারাও নিশ্চয় বুঝতে পেরেছ আমার চেহারাটা কীরকম। কিন্তু বললে বিশ্বাস করবে না, সেই আমি স্বয়ং শ্রীমান পেলারাম ল্যাং মেরে ফুচুদাকে চিৎপটাং করে দিতে পারি। ফুচুদা রোগা একেবারে প্যাকাটির মতো, ঝাঁকড়া চুলওয়ালা মাথাটি দেখতে একটা খেজুর গাছের আগার মতো, আর পিলেতে ঠাসা পেটটা দেখতে মনে হয় কোনো দিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। এই তো চেহারা, কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ। অত বড় পিলের সাম্রাজ্য পেট নিয়ে লোকটা লুচি মন্ডাগুলো যে কোথায় রাখে, এ একটা গুরুতর ভাবনার বিষয়। ক্লাসে অঙ্কের পরীক্ষায় আমি প্রায় গোল্লা খাই। তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে ফুচুদার পেটের পরিধি নির্ধারণ করার চাইতে স্কোয়ার রুটের অঙ্ক কষাও সোজা। এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলাম। জীবনে অনেক দুঃখই ভুলেছি। এমনকি গত বছর খেলার মাঠে কাটা ঘুড়ির পেছনে ছুটবার সময় একটা নেড়ি কুকুর যে আমার বড় স্বাদের নতুন অ্যালবার্ট জুতো জোড়া আমসত্ত্ব ভেবে চিবিয়ে খেয়েছিল, তা পর্যন্ত ভুলে যেতে রাজি আছি। কিন্তু ফুচুদার সঙ্গে নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে যে সাংঘাতিক দাগা পেয়েছিলাম, মরে গেলেও সে আমি ভুলব না। থাকি মফস্বল শহর দিনাজপুরে, পড়ি জেলা স্কুলে। এমন সময় আমাদের 2 ভাইয়ের পৈতে হলো। আমি পেলা আর মেজদা নেলা কানে বেলকাটার কুটো নিয়ে নাক টিপে প্রাণায়াম করি, আর পঞ্জিকা খুলে খুলে কবে স্বয়ং সন্ধ্যা নাস্তি। তোমাদের ভেতরে যাদের পৈতা হয়েছে তারা নিশ্চয়ই জানো যে এই সময় ব্রাহ্মণ বটুকদের দামটা কীরকম বেড়ে যায়। পাড়ার বুড়িদের যত ফলদানের ব্রত, সে তো আমাদের বাঁধা। 12 জন ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বেই। বেশ সুখেই ছিলাম, সন্দেহ কি। আমাদের এক আত্মীয় আছেন, নাম শ্যামানন্দ চৌধুরী, থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরলে। সেখানে যেন তার কি একটা ব্যবসা আছে। হঠাৎ শ্যামানন্দবাবুর শখ হলো তিনি তার বাবার বাৎসরিক শ্রাদ্ধে জনা কয়েক ব্রাহ্মণ ভোজন করাবেন। বিরল জায়গাটি ছোট, একটি বাজার, খান কয়েক দোকান, একটি থানা, অনেক কুড়িয়ে বাড়িয়েও 9 জনের বেশি ব্রাহ্মণের সন্ধান সেখানে পাওয়া গেল না। সুতরাং শ্যামানন্দবাবু দিনাজপুরে এলেন বাকি 3 জন ব্রাহ্মণ খোঁজে। আর জোগাড় করলেন কাকে কাকে বলো তো? আমি পেলা, মেজদা নেলা আর পিস্তুত ভাই ফুচুদাকে। সেদিন বিকেলেই দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফুচুদা প্রাণপণে মুগুর ভাসছেন। সে একখানা দেখবার মতো জিনিস। পাড়ার যত কাক সেদিন সে ব্যাপার দেখে কা কা করে মাইল 3 দূরে পালিয়ে গেল। বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাঁড়ি দেখলেও তাদের এত ভয় করে না। পরদিন সকাল থেকেই নামলো মুষলধারে বৃষ্টি। সারা বছরেও বোধ হয় কোনো দিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি। আকাশের চৌবাচ্চাটা কি করে সেদিন ফুটো হয়ে গিয়েছিল কে জানে।
হড়হড় করে জল পড়তে লাগলো, তার আর বিরাম নেই। তার অবস্থা দেখে ফুচুদার চোখ দিয়ে অমনি করে বর্ষা নামবার উপক্রম। আহা, বিরলের কই মাছ বিখ্যাত, তার 3টেতে সের হয়। তাছাড়া আগের দিন বিকেলে শ্যামানন্দবাবু দিনাজপুর থেকে যে পরিমাণ বাজার করে নিয়ে গেছেন, তাতে ওখানে যে দস্তুর মতো একটা রাষ্ট্র যজ্ঞের আয়োজন করেছেন তাতেও সন্দেহ নেই। কিন্তু যা বৃষ্টি, স্টেশনে যাওয়া দূরের কথা, বাড়ি থেকে বেরোনো অসম্ভব। শুধু ফুচুদা কেন, আমাদের মনটাও খারাপ হয়ে গেল। 10টার ট্রেনে আমাদের যাওয়ার কথা, 9টা বাজতে না বাজতেই ফুচুদা ছটপট করতে লাগলেন। ইচ্ছেটা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়বেন। আর থাকতে না পেরে ফুচুদা দরবার করতে গেলেন বাবার কাছে। মামা, ট্রেনের সময় তো হলো। বাবা ভয়ানক রাশভারী লোক, ছুটির দিনে বসে বসে পড়েন মোটা মোটা ফিলোজফির বই, আর সে সময় কেউ বিরক্ত করলে ভয়ঙ্কর চটে যান। ফুচুদার কথা শুনে তিনি বই থেকে মুখ তুললেন, চশমাটা নামিয়ে আনলেন নাকের একেবারে ডগাতে, শান্তভাবে প্রশ্ন করলেন, তাতে কি হয়েছে? বেরোল তো যেতেই হয়, বাবা বললেন। ব্রাহ্মণ ভোজনের ব্যাপার, না গেলে ভদ্রলোকের। মুখের কথাটা লুফে নিয়ে বাবা বললেন, ভদ্রলোকের স্বর্গীয় বাপের গলায় পিণ্ডি সেধ হবে না? এই তো, তাই নাই সেধ হলো। এই বাদলার দিনে একবেলা উপোস করে থাকলেও তার ক্ষতি হবে না। ভেবেছ এই বৃষ্টির ভেতরে আমি তোমাদের বেরুতে দেব? তারপর ভিজে 3 জনের নিমোনিয়া হলে ডাক্তারের কড়ি গুনবে কে? যাও, এখন ঘরে বসে লজিক পড়োগে, বিকেলে আমি পরীক্ষা নেব। হাঁড়ির মতো মুখ করে ফুচুদা পালিয়ে এলেন। ছোট বোন আনি অত্যন্ত ফাজিল, বললে, ফুচুদা, একটা কোলা ব্যাঙ মেরে উঠোনে চিৎ করে রাখো, এক্ষুনি বৃষ্টি ধরে যাবে। ফুচুদা দাঁত খিঁচিয়ে বললেন, যা যা। কিন্তু কপাল ভালো, হঠাৎ ঝাঁ করে বৃষ্টিটা থেমে গেল। আর কথাবার্তা নেই, ফুচুদা আমাদের 2 ভাইকে বগল দাবা করে সোজা ছুট দিলেন স্টেশনের দিকে। 10টার ট্রেনটা আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে, আরও আধ ঘন্টা পরে 11টার গাড়ি পাওয়া গেল। আত্মপ্রসাদের হাসি হেসে ফুচুদা বললেন, দেখলি তো ট্রেনটা কীরকম পেয়ে গেলাম। আরে, শাস্ত্রে কি বলেছে জানিস? ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ যে অবহেলা করে তাকে 64,000 রৌর আর কুম্ভীপাক নরকে বাস করতে হয়। আমরা জিজ্ঞেস করলাম, কোন শাস্ত্রে আছে ফুচুদা? ফুচুদা গম্ভীর হয়ে বললেন, পেটার্থ সংহিতায় লিখেছেন অগস্ত্যা মুনি। দুনিয়ার সেরা পেটুক এক চুমুকে সমুদ্রটাকেই জলপান করে ফেলেছিলেন। ট্রেনটা সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে, এমন সময় আবার বৃষ্টি। ফুচুদা বললেন, তা হোক, খায়েঙ্গা ইয়া মরেঙ্গা, সাইক্লোন হলেও কেউ আজ আর ঠেকাতে পারবে না। আহা, বিরলের কই আর রাধিকাপুরের চমচম, একখানা মণিকাঞ্চন যোগ যা হবে না। উস উস করে জিভে জল টেনে নিয়ে বাজখাই গলায় ফুচুদা বিকট রাগিনী ধরলেন। যদি কুমড়োর মতো চালে ধরে রতো, পান্তুয়া শত শত, আর ধানের মতন হতো মিহিদানা, বুঁদিয়া বুটের মতন, আমি গোলা ভরে তুলে রাখতাম গো। 10-12 মিনিটের পথ। বিরল স্টেশনে এসে যখন আমরা নামলাম, তখন প্রবল বৃষ্টিতে চারিদিকের কোনো কিছু আর দেখা যাচ্ছে না। মোটা মোটা ধারায় অশ্রান্তভাবে জল পড়ছে, আর বৃষ্টির রেণু যেন ঘন কুয়াশার মতো আকাশ বাতাসে মাঠঘাটকে ঢেকে ফেলেছে। কোনোখানে জনপ্রাণীর চিহ্ন নেই। সঙ্গে ছাতা ছিল, কিন্তু সে বৃষ্টি কি আর ছাতায় বাগ মানবার পাত্র? রাস্তাও কম নয়, স্টেশন থেকে প্রায় 1 মাইলের ধাক্কা।
আমরা বললাম, ফুচুদা যা বৃষ্টি, একটু স্টেশনে দাঁড়িয়ে গেলে হয় না? ফুচুদা বললেন, বৃষ্টি বৃষ্টি তো কি হয়েছে? বর্ষাকালে আকাশ থেকে জল পড়বে না তো কি পাকা তাল পড়বে নাকি? চল চল, এমনিতেই দেরি হয়ে গেছে। আরও দেরি হয়ে গেলে নাকি 9টা বামুনের সবকটা মাছ আর সবগুলো চমচম বেমালুম মেরে দেবে। খানিকটা ঝোল আর খানিক রস ছাড়া আর কিছুই জুটবে না তাহলে। নে বেরিয়ে পড়, গায়ে একটু জলের ছিটে না লাগতেই ছাগলের মতো ঘরের দাওয়া খুঁজে বেড়াস। জীবনে কি করে উন্নতি করবি, হ্যাঁ? তা বটে, জীবনে উন্নতি করাটা খুবই দরকার বলে শুনেছি, কিন্তু এমন প্রাণান্তিক নেমন্তন্ন না খেলে সে উন্নতি যে হতে পারে না এ কথা কখনো শুনিনি। তবু বেরোতেই হলো। ফুচুদা বললেন, দুগ্গা দুগ্গা, দুর্গে দুর্গতি নাসিনী। কিন্তু বৃষ্টির শব্দে দেবী বোধহয় ফুচুদার কথা ভালো করে শুনতে পাননি। দুর্গতি নাসিনী না শুনে শুনেছিলেন বোধ করি দুর্গতি দায়িনী। তাই পরমানন্দে দুর্গা আমাদের দুর্গতি শুরু করে দিলেন। রেল লাইনের পাশ দিয়ে কাঁচা রাস্তা, বর্ষায় তার যা শ্রী হয়েছে ভাষায় তার বর্ণনা সম্ভব নয়। হাঁটু প্রমাণ কাদার তলায় জুতো চালান হয়ে যেতে লাগলো। পা উঠে এলো, জুতো এলো না। কাদা হাতড়ে লোকে যেমন করে জিওল মাছ ধরে তেমনি করে আমরা জুতো উদ্ধার করতে লাগলাম। বৃষ্টি পড়ছে সমানে, ছাতার ভেতর দিয়ে জল চুঁইয়ে পড়ছে, মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। কুই মাছের সঙ্গে চমচমের মতো মণিকাঞ্চন যোগ হয়েছে। জামা কাপড়ের আধ ইঞ্চিও শুকনো নেই। ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির জলে আমরা হিহি করে কাঁপছি। ফুচুদা বুক ঠুকে বললেন, ইসমে কে হ্যায়? ধৈর্য চাই, বুঝলি, ধৈর্য চাই। দেখ না বিদ্যাসাগর মশাই। নীতিমূলক গল্পটা শেষ হওয়ার আগেই ফুচুদার আর্তনাদ উঠল, আরে আহা! দমকা হাওয়ায় ফুচুদার ছাতাটা বেমালুম উল্টে গেছে। আরে মোলো! প্রাণপণে ছাতায় চাপ দিয়ে ঠিক করতে গিয়েই মটমট দুটো শিকের গয়াপ্রাপ্তি। ধ্যাত্তর, যাত্রাটাই খারাপ। এতক্ষণে ফুচুদার স্বীকারোক্তি, কিন্তু দমবার লোক তিনি নন। বললেন, তা হোক, খাওয়াটা তো ভালোই হবে, কি বলিস? বেরোলের কই আর রাধিকাপুরের চম। কিন্তু বাকি চমটা বলবার আগেই দম, একেবারে আলুর দম। ফুচুদা কাদায় ভূত হয়ে গাত্রোত্থান করতে না করতেই আবার অধঃপতন। এঁটেল মাটিতে পা আর দাঁড়ায় না। দৃশ্যটা উপভোগ করব কি? ততক্ষণে দুই ভাই, আমি পেলা আর মেজদা নেলা, দুজনেই আছাড় খেয়ে পড়েছি। 5 মিনিট ধস্তাধস্তির পরে তিনজনে যখন উঠে দাঁড়াতে পারলাম, তখন কেউ কাউকে চেনা তো দূরের কথা, নিজেরাই নিজেদের চিনতে পারছি না। একটু আগেই আমি পেলারাম ছিলাম, তাতে সন্দেহ নেই, কিন্তু এখন আমি কে? কাদায় যা অবস্থা হয়েছে তাতে তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন আমিও হতে পারি, মেজদা নেলাও হতে পারি, এমনকি ফুচুদা হওয়াও আশ্চর্য নয় বোধ হয়। নিজের নিজত্ব সম্বন্ধে সজাগ হওয়ার আগেই আবার পতন, আবার উত্থান, পুনরায় পতন। কখনো পরপর 3 জন, কখনো একসঙ্গে 2 জন, কখনো বা 3 জনেই একসঙ্গে। পতন অভ্যুদয়ের সে কি বিচিত্র লীলা! আঘাত খেতে খেতে এখন আর ব্যথা পাচ্ছি না। আছাড় খাওয়াটা যেন নেশার মতো ধরছে আমাদের। কারোর মুখে আর কোনো কথা নেই। পড়ছি, উঠছি, আবার পড়ছি, যেন জীবনে আছাড় খাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। খানিক পরে পায়ের নিচে আবার শক্ত জমি পাওয়া গেল, আর মুখ খুলল ফুচুদা। উফ, কার মুখ দেখে যে আজ বেরিয়েছিলাম রে, একেবারে ত্রিভুবন দেখিয়ে দিলে।
আচ্ছা, এর শোধ তুলব। কই, কথাটা শেষ হলো না, সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি। ধপাস ঝুপ করে একটা শব্দ, আর ফুচুদা ভ্যানিস। আমি প্যালা আর মেজদা ন্যালা, আমরা দু ভাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলাম না। সত্যি ফুচুদা নেই, কোথাও নেই। রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল যাচ্ছে, শুধু তার উপরে একটা ছাতার বাঁট দেখা যাচ্ছে। আর জলে স্থলে অন্তরিক্ষে কোথাও নেই। ফুচুদা একেবারে হাওয়া, ভুতুড়ে কাণ্ড নাকি? আমরা দুই ভাই প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, ও ফুচুদা! নালার জলে বিরাট আলোড়ন। ওরে বাবা, কুমির উঠছে নাকি? না, ভয় নেই, কুমির নয়, ফুচুদা উঠে এলেন। বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল, নালার জল তা শেষ করে দিয়েছে। গা বোঝাই পাঁক, ঘাড়ে মাথায় একরাশ পচা পাতা, নাকে মুখে ব্যাঙাচির নৃত্য। ফুচুদার সে কি রূপ খুলেছে! মরি মরি। ফুচুদা হাঁপাতে হাঁপাতে বললেন, একটি জুতো গেল, অনেক ডুবে ডুবে খুঁজলাম, বেটাকে কোথাও পাওয়া গেল না। না, কপালটাই খারাপ। তবু সব পথের শেষ আছে, আমাদেরও শেষ হলো। নেমন্তন্ন বাড়িতে যখন পৌঁছলাম, তখন আমাদের দেখে শ্যামানন্দবাবু আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ, এ কি হয়েছে? এসো, কাপড় জামা ছেড়ে ফেলো এক্ষুনি। তোমরা ভাবছ এত দুঃখের পরে খাওয়াটা বোধহয় ভালোই জমল, কিন্তু হায় রে, তাহলে কি আর এ গল্প লেখবার দরকার ছিল? দুর্গা দুর্গতি দায়িনী কি কুক্ষণে যে ফচুদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন, এ যাত্রাও তিনি আমাদের ভুললেন না। কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দার দিকে আসছে, আর সেদিকে তাকিয়ে জলজল করে উঠেছে ফচুদার চোখ। এমন সময়, আরে দূর দূর, মার মার মার! শ্যামানন্দবাবু চেঁচিয়ে উঠেছেন, কিন্তু তার আগেই যা হবার তা হয়ে গেছে। কোত্থেকে একটা ঘিয়ে ভাজা কুত্তা তড়াক করে লাফিয়ে উঠেছে বারান্দায়। নতুন ব্রাহ্মণ, সবে পৈতে হয়েছে। সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে আমরা উঠে পড়লাম। খাওয়ার পর্ব ওইখানেই ইতি। কই মাছের গামলা আবার অন্যদিকে ফিরে গেল। শ্যামানন্দবাবু হায় হায় করতে লাগলেন, কিন্তু ফচুদার বুকে যে আগুন জ্বলছে, তাকে নেভাবে কে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।